কেন্দ্রীয় কারাগারের বাইরের দৃশ্যই এখন বদলে গেছে। দালালদের উপদ্রব নেই, নেই তদবির। সারিবদ্ধ দর্শনার্থীরা টিকিট কেটে কারাবন্দীদের সাথে দেখা করছে। নতুন কারা ব্যবস্থাপনার এটি একটি প্রধান দিক। জেল গেটের সামনে আসলে যারা দর্শনার্থী যারা আসতেন তারা তো ওই এক নম্বর হলো দর্শনার্থী হিসেবে তার বন্দীদের সাথে দেখা করার জন্য। ঢাকা কেন্দ্রীয় কারাগারে এদের সংখ্যা কিন্তু 1000 থেকে 1500 প্রতিদিন, অনেক। তো এদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হতো। আগে আসলে দুর্নীতি কিছু ছিল এখানে, তাদেরকে বিভিন্ন অ্যামাউন্টের টাকা খরচ করে এটা করা লাগতো। আসলে এটার মধ্যে বড় ধরনের কোনো খরচ করার কোনো বিষয় নাই। তাদেরকে যদি অফিসের মধ্যে অনেকে ডেকে নিয়ে যেত, সেখানে ইন টার্মস অফ 1000 টাকার হিসাবে তাদেরকে দেখা সাক্ষাৎ করে দেওয়া হতো। আর বাইরে হলে তো এটা 100, 200-300 টাকা, যে যেটুকু যেভাবে নিয়ে পারতো। একটা বিভীষিকাময় একটা বিষয় ছিল। আমরা যদিও এখানে কিন্তু একটা সিস্টেম চালু করেছিলাম প্রথমে, যে এটাকে কন্ট্রোল করার জন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, বিকজ আমার প্রতিটা লোকই জড়িত ছিল। তো প্রথমে আমরা করলাম যে এটা একটা টিকেটিং সিস্টেম করা যায় কি না, যেটা তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, যেটা আমাদের সার্ভিস দেবো কি আমরা তাদেরকে একটা টিকিটের মতো করে দেবো, শুধু কাগজটা এবং প্রিন্টিং যেটা করব ওখানে একটা টিকিট করা হবে। সেই খরচটা আমরা 2 টাকা, তো টাকার নোট তো 2 টাকার নিচে পাওয়া যায় না, সেই জন্য 2 টাকা হিসেবে আমরা টিকিট করেছিলাম। করে একটা নির্দিষ্ট স্থান করে দিয়েছিলাম, সেখানে আমার লোক বসিয়ে দিয়েছিলাম ইউনিফর্মে, এবং বলেছিলাম এই 2 টাকা টিকিট সবাইকে নিয়ে, এই টিকিট নিয়ে গেলে আর কারো তো কোনো প্রশ্ন নাই, কেউ অবৈধভাবে তার কাছ থেকে কোনো পয়সা করি আর্ন করতে পারবে। বাইরের এই পরিবর্তনের ছোঁয়া ভেতরেও বেশ স্পষ্ট। পরিবর্তনের পক্ষ থেকে প্রতিবেদক দলের কারাগারে গিয়ে প্রথমেই মনে হয় এটি যেন এক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে এখন এক কর্মযজ্ঞের মেলা চলছে। আমরা জেলখানায় আছি দীর্ঘদিন যাবৎ, আমরা কোনো কাজকাম জানি না। অনেকেই আমরা এখানে যারাই আছি কেউই কাজ জানে না, বা বাইরে কেউ কাজ করি নেই এসব কাজ। আমরা এখানে ট্রেনিং নিয়ে বাইরে গিয়ে যদি এই কাজটা করে জীবনযাপন করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে কর্তৃপক্ষ করছে, আমরা এটা উৎসাহ নিয়ে কাজটা শিখতেছি। আমরা এখানে আপাতত আমরা যারা বন্দি অবস্থা আছি কিছু কাজ করে আমাদেরও ভালো লাগে। দ্যাট মিনস এটা কিছু কাজ করে শিখে যদি আমরা কিছু খুটখাট গিয়ে বাইরে যদি কাজ করতে পারি, আমাদের হয়তো আমরা পরিবর্তনশীল, পৃথিবীটা পরিবর্তনশীল। এখানে কিন্তু কেউ পৃথিবীতে জন্মায় নাই অপরাধকারী হিসাবে পৃথিবী কেউ জন্মগ্রহণ করেনি। হ্যাঁ, আমার শোরুম আছে আপাতত বন্ধ, কিন্তু আমি এখানে শিক্ষা নিচ্ছি যাতে একটা উপকার হয়, যাতে বাইরে যায়। বিভিন্ন কাজ শিখে বন্দীরা একদিকে যেমন তাদের সময়টা কাটাচ্ছে, অন্যদিকে তেমনি ভবিষ্যতে মুক্ত জীবনে আয় রোজগারের পথও করছে। বেরিয়ে গিয়ে কি করবেন আপনি? কাজ করবো। কি কাজ করবেন? এই কাজটাই করবেন। এই কাজটা আপনি কতদিন ধরে শিখিয়েছে কারা কর্তৃপক্ষ আপনাকে? এটা আমাদের ওস্তাদের কাছে শিখাইছে। কতদিন ধরে আপনি শিখছেন? 2 বছর। আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ইলেকট্রনিক্স কাজ করব। এই পুরো আয়োজনটাই কারা সংস্কারের অন্যতম দিক। আমরা ভেতরে বেশ কিছু মডার্ন ওয়ার্ল্ড ওরিয়েন্টেড কিছু কাজ, যেটা শিখে বাইরে গিয়ে কিন্তু ঠিক এখন এই কাজটা করতে হবে। আগে আমাদের জেলের ভেতরে শুধু মোড়া বানানো শেখানো, আর তাঁতের কাপড় বানানো, আর কিছু বাঁশের জিনিসপত্র এগুলো তৈরি করা শেখানো হতো। তো এটা দিয়ে তো আসলে আমার কাজ খুব একটা হতো না। এখন আমরা এখানে ভোকেশনাল ট্রেনিং ওরিয়েন্টেড, লাইক টেলিভিশন, ফ্রিজ, এসি, বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী, ইলেকট্রনিক্স দ্রব্যাদি, তারপরে ঘড়ি মেরামত। হ্যাঁ, শুধু আমার অনেক জেলে এটা শুরু হয়েছে। তারা কিন্তু মাস স্কেলে, ঢাকাতে এদের সংখ্যা প্রায় 600 জন হবে। এই কারাগারে এখন বন্দি কয়েদির সংখ্যা 10,000-এর ওপর। অথচ কারাগারের ধারণ ক্ষমতা মাত্র 2600। এত বিপুল পরিমাণ কয়েদি থাকার পরও শুধুমাত্র ব্যবস্থাপনার দক্ষতার কারণেই বন্দীদের কোনো অভিযোগ নেই। ঠিক মতো খাইতে পারতেছেন? দেখা সাক্ষাৎ হইতেছে? আমি এরপরে কিন্তু আবার কথা বলবো। খুব ভালো লোক, ওনার মতো লোকই হয় না। আমরা স্বাধীনতা পাইছি। উনি আইছে, আগে তো ডিআইজি আইতো, আইজি আইতো, হ্যাগো সামনে কি বিরন যাইতো না, এ সবের সাথে মিলে থাকে। অন্য রকমের লোক, আমাদের মতো লোকই হয় না। বন্দীরা অনেক
ওভার ক্রাউডেড হলেও তারা কিন্তু একটা জিনিস তারা জানে যে আমাদের মাইন্ড, আমরা কারা কর্তৃপক্ষ কিন্তু আন্তরিক, তারা যাতে করে ওখানে মানে আননেসেসারিলি আনডিউলি কোনো কষ্টের শিকার না হয় এটা কিন্তু তারা জানে। এবং তাদের যে প্রতি পদে পদে জেলখানার অভ্যন্তরে তাদেরকে টাকা পয়সা পে করা লাগতো। কমপক্ষে আমি 15 থেকে 20টা আসপেক্ট বলতে পারবো যার কারণে যেখানে তাদেরকে টাকা পয়সা পে করা লাগতো। এখন তাদের এটা লাগে না, তারা অনেক কমফোর্টেবল আছে। অথচ এই কারাগারই আগে ছিল দুর্নীতির স্বর্গরাজ্য। মাদকের কেনাবেচা কারা অভ্যন্তরে প্রকাশ্যেই হতো। পুরোপুরি মাদক মুক্ত করতে পেরেছি এটা বলা যাবে না, তবে অনেক কমে গিয়েছে। মেবি পার্সেন্টেজে যদি বলি 80 থেকে 90% অবশ্যই কমেছে। আচ্ছা, এটা কিভাবে করলাম? এটা আমাকে প্রথমে চিহ্নিত করতে হয়েছিল কোন কোন পথে মাদকদ্রব্য ঢুকে। তো সেই পথগুলা বের করতে গিয়ে দেখলাম এটা ঢাকা থেকে প্রতিদিন প্রায় 500 থেকে 600 জন বন্দী বিভিন্ন কোর্টে হাজিরা দিতে যায়। এই যে যারা ওখানে হাজিরা দিতে যাচ্ছে, কোর্ট হাজত এলাকা থেকে তারা সামহাও কিন্তু মাদকদ্রব্য সংগ্রহ করে ফেলে, হেরোইন, গাঁজা এগুলো সংগ্রহ করে ফেলে। এবং যখন তারা আসে কোর্টের আবার জেলখানায় ফেরত আসে, তখন তারা শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে নিয়ে আসে, এবার কাপড়ের মধ্যেও হয়তো লুকিয়ে নিয়ে আসে। আর একটা পথ ছিল হলো আমরা বন্দীদের কিন্তু যখন তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দেখা সাক্ষাৎ করতে আসে তাদেরকে ওই শুকনা খাবার আনার সুযোগ দেই। তো শুকনা খাবারের মধ্যে চিড়া, গুড়, মুড়ি, পাউরুটি, কেক, বিস্কিট, আবার সিগারেট, বিড়ি এগুলাও আসে। কলার মধ্যে গাঁজা ঢুকানো আছে, হুইল সাবান দিচ্ছে, এর মধ্যে গাঁজা, পেঁয়াজটা দেয়, এর মধ্যে হেরোইন ঢুকানো, তারপর মুড়ির মধ্যে ইয়াবা ট্যাবলেট, এগুলো কিন্তু করতো। কারা কর্তৃপক্ষের রন্ধ্রে রন্ধ্রে ছিল দুর্নীতি। দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের কাছে জিম্মি ছিল পুরো কারাগার। আমি এটুকু বলতে পারি, আমার মনে হয় এমন কোনো অফিসার নাই যার এগেনস্টে এখন চলমান কোনো এই প্রসিডিং চলছে না আর কি, এই ধরনের কোনো না কোনোভাবেই এফেক্টেড, এবং তার বিরুদ্ধে কিছু না কিছু চলছেই, এবং অনেকের বিরুদ্ধে একাধিক প্রসিডিং চলছে, এটুকু বলতে পারি। অর্থাৎ বাদ আছে কেউ বলে মনে হয় না। খাবার ছিল অত্যন্ত নিম্নমানের। একটি দুর্নীতি চক্র কারাগারের ঠিকাদারি পেত অবৈধ যোগসাজশে। সারা দেশে আমার 67টা কারাগার, প্রায় না সবকটি কারাগারই সিন্ডিকেটেড ছিল এই সাপ্লাইয়ের আসপেক্টটা। তো আমরা বেশ কিছু পদ্ধতি অবলম্বন করেছি যাতে করে সিন্ডিকেট ফাংশন না করে, কেননা নিয়ম অনুযায়ী PPR 2003 অনুযায়ী কিন্তু ফেয়ার একটা কম্পিটিশন হওয়া উচিত, এবং সেটা কম্পিটিশন করানোর জন্য আমাদের বেশ কিছু স্টেপ আমরা নিয়েছি যাতে করে কয়েকজন মুষ্টিমেয় 2-3 জন ব্যবসায়ীর কাছেই পুরা কারাগারের ব্যবসাটা জিম্মি না থাকে। আমরা এটাকে ওপেন সিস্টেম করে দিয়েছি। সেন্ট্রালি ঢাকাতে সব কারাগারের জন্য আমরা টেন্ডার ড্রপিং সিস্টেম করেছি, যার ফলে হয়তো কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে কেউ কোনো মাসলম্যানের কারণে ড্রপ করতে পারছে না, সে ইজিলি কিন্তু এটা বাই পোস্ট হোক ফিজিক্যালি হোক ঢাকাতে ড্রপ করলেই হলো, সে পাবে। তারপরে আমার টাইম টু টাইম আমার অফিসিয়াল যারা কর্মকর্তা যারা আছেন তাদেরকেও আমি ইনফ্লুয়েন্স করি, মোটিভেট করি যাতে করে তারাও কিছুটা উদ্যোগী ভূমিকা গ্রহণ করে। এখানে মোদ্দা কথা হলো যদি কোনোভাবে কম্পিটিশন করানো যায়, অর্থাৎ তিনজন ব্যবসায়ী ছিল যারা শুধুমাত্র সাপ্লাই কাজটা করতো, 3 ভাগে ভাগ করে 3 ধরনের আইটেম দিত। আমি যদি ওখানে নতুন 1জন কি 2জন ব্যবসায়ীকে আনতে পারি তাহলে কিন্তু সিন্ডিকেটটা ফাংশন করতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে ব্রেক করে। তো এই জিনিসটা আমি করাতে সক্ষম হয়েছি। গত 2 থেকে 3 বার আমার 6 মাস পর খাদ্যদ্রব্য আমি নেই, সেখানে কিন্তু পুরা কম্পিটিশন হয়েছে এবং খাদ্যদ্রব্য মূল্য কিন্তু অনেক কমে এসেছে। এখন বাজারে অনেক হাই প্রাইস, কিন্তু আপনি যদি একটা খবর নেন, আমার তো রেকর্ডের সব কিছু দেখবেন, 2 বছর 3 বছর 4 বছর আগেও যে দামে ছিল আমি এখন কারাগার যে দামে নিচ্ছে এটা অনেক ক্ষেত্রে হাফ দ্য প্রাইস। সবজি বলেন, মাছ বলেন, মাংসের ক্ষেত্রে না, মাছ সবজি এগুলো কিন্তু কমে গিয়েছে অনেক। এইসব অব্যবস্থা থেকে মুক্ত হয়ে কারাগার এখন সত্যিকারের এক সংশোধন কেন্দ্রে পরিণত হচ্ছে। সব বন্দীদের হাতে লেখা, ওদের লেখা, ওদের গল্প, ওদেরই। আর ওই যে সম্পাদক বন্দি মনের মুক্ত কথা জি একদিন বাইরে প্রকাশ করবে। এই সমস্ত এটা হলো বর্ষা, এই বর্ষা উপলক্ষে তখনকার সময় এটা ছিল না, এটা আমরা কিন্তু 3 মাস অন্তর অন্তরই বের করি, এই পিঠ লেখা ছিল। এই কারাগারে আসে বিচিত্র ধরনের মানুষ, নানা অপরাধী। এখানে আমি প্রায় 13 মাস হয়ে গেছে আমি এখানে অভিযুক্ত অবস্থায় আছি, এখনও বিচার হয়নি, আন্ডার ট্রায়াল প্রিজনার।
বিচারও সমাপ্ত হচ্ছে না, জামিনও দিচ্ছে না। আপনি কি হাজতি নাকি কয়েদি? আমি কয়েদি। কয়েদি কত বছরের সাজা হচ্ছে? আমার 30 বছর 6 মাস। এই প্রকোষ্ঠে থাকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা। আর কদিন পরেই এই ফাঁসির মঞ্চে হয়তো তাদের ফাঁসির রায় কার্যকর হবে। কিন্তু কারাগারে বন্দী অনেকেই মনে করেন তারা আসলে অপরাধী না, তারা পরিস্থিতির শিকার। কেউ কেউ এই কারাগারে দুঃখে যন্ত্রণায় কাটাচ্ছেন জীবনের সবচেয়ে মূল্যবান সময়। কোনো একজন আসামি যদি খুনি হয় তার সাজা হোক, এটা আমিও চাই। আচ্ছা, তার সাজা হবে, এরপরে তো সে যেতে পারবে, তার সাজা খাটা হইলে, এটা আমার প্রশ্ন। কিন্তু আমাকে কেন ছাড়া হচ্ছে না? আমার আরো 2 বছর বেশি হয়ে গেছে, আমি এখনো বিয়ে শাদী করি না। আমি তো আমার আব্বা আম্মাকে দেখতে চাই, আমি ওনাদের একটু সেবা করতে চাই। আমি একটা ষড়যন্ত্রের শিকার হয়ে আমি চলে আসছি। সবাই সবকিছু পায় না, কিছু সময় আছে, মানুষের বয়স পার হয়ে যায়। প্রচলিত আইন ব্যবস্থা নিয়ে কারাবন্দী, বিশেষ করে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের অনেক অভিযোগ। জেল কোড প্রথম খণ্ডে 569 নম্বর বিধি মোতাবেক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মারা 20 বছর খাটলে সে মুক্তি পাইব। এই মুক্তির প্রস্তাব আমরা কারা অধিদপ্তরে প্রেরণ করছি, যারা 7 নম্বর হলো 61-24। এখানে 569 একটা ধারা আছে। এরশাদ সাহেব ক্ষমতায় আসার পরে উনি যে আগে ছিল লাইফ সাজা 20 বছর, আচ্ছা ওটাকে উনি 30 বছর করলেন। আর যখন 20 বছর ছিল তখন যে কোনো লাইফ সাজার আসামি যদি মার্কাসহ 14 বছর খাটতো তাহলে সে যেতে পারত। আচ্ছা, এখন এরশাদ সাহেব যখন 30 বছর করলেন, উনি ওই 569 ধারা বলবৎ রাইখা মার্কাসহ 20 বছর হইলে সে যেতে পারবে। বিচারাধীন কয়েদিদের মধ্যে অনেকের অভিযোগ বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণে তাদের এই দুঃসহ জীবন দীর্ঘতর হচ্ছে। আজকে আমি 3.5 বছর জেলখানা। আমার মতো এই 10,000 আসামির মতো বহু লোক এরকম 4 বছর 5 বছর করে জেল খাটতেছে, কিন্তু ওরা কোনো জামিনও পায় না, কোনো বিচারও পায় না। দেশে কবে বিচার করে আমরা নিজেও করতে পারি না। আচ্ছা, এমনি আপনার পরিবারের পক্ষ থেকে কে আপনার মামলা ফেস করতেছে? আমার মামলা ফেস করছে আমার বড় ভাই। বড় ভাই এই পর্যন্ত যে গত 30 তারিখে আমরা পড়ে গেছি, জজ সাহেব বলছে যে উনি জামিন দেব, কিন্তু 6 মাস পর একটা ডেট দেওয়া বই রয়েছে। 6 মাস, একটা ডেট দেয় 6 মাস। আপনি হাজতি না? হাজতে হাজতি। জি। কতদিন ধরে আছেন আপনি? 6 বছর ধরে ভিতরে আছে। 6 বছর ধরে। জি। আপনি হাজতি বিনা বিচারে 6 বছর ধরে আছেন? 6 বছর কোনো বিচার হয় নাই। বিচার হয়নি। আপনি মাসে মাসে হাজিরা দিতে হয়? হ্যাঁ, হাজিরা আপনার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ আছে? আছে। আচ্ছা, তারা এসে দেখে যায়? হ্যাঁ, মাঝে মাঝে আসে। মানে কি আপনার আপনি ছাড়া পাবেন নাকি আপনার পানিশমেন্ট হবে এই ব্যাপারে কোনো কিছু জানেন না? আমি চেষ্টা করছি, এখন উকিল চালাবার মতন ক্ষমতা নেই আমার। আবার অনেকে জানেই না কি তার অপরাধ, কেন তারা এই কারাগারে। বাসা থেকে রাগারাগি করে আসছিলাম, আসার পরে সংসদ ভবনে বসেছিলাম, বসে থাকলে ওখানে পুলিশ ধরে আর এক গাড়তে দেয়, গাড়তে দিয়ে এই জায়গায় দিয়েছে, আর বাড়ি দেয় না, এই জায়গাতে বেরোতেও দেয় না। আমি 10/7/89 অ্যারেস্ট হয়েছি। হ্যাঁ, আমাকে 1/8/89 একটি মামলা দিছে। সেই মামলাটি রাজশাহী পুটিয়া থানার। হ্যাঁ, আমাকে চার্জশিটের সময় আমাকে মামলা হইতে অব্যাহতি দিছে, কিন্তু এখন পর্যন্ত এই কাগজটা আসে না। কে অপরাধী আর কে নির্দোষ তা নির্ধারণ করবে আদালত। কিন্তু বিচার প্রার্থী মানুষ চায় বছরের পর বছর যেন মামলাগুলো ঝুলে না থাকে, যেন দ্রুত নিষ্পত্তি হয় সকল মামলার। কারাগারের সুযোগ সুবিধা যতই বাড়ুক, তারপরও এ এক কঠিন শাস্তির জায়গা, যেখানে মানুষের অবাধ স্বাধীনতাকে শেকলে বাঁধা হয়। এমন পরাধীনতা কে চায়? কিন্তু তারপরও বন্দি জীবনে তারা যেন এক সুস্থ পরিবেশ পায় ভালো থাকার প্রেরণা। সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে কারা কর্তৃপক্ষ।